হিন্দুস্তান, ভারতবর্ষ, ইন্ডিয়া আমাদের মাতৃভূমি, আমাদের জন্মভূমি, আমাদের গর্ব, যা এক সময় ছিল বিশ্বের সবদিকে ধনী দেশ, যাকে একসময় সোনার পাখি বা গোল্ডেন বার্ড বলা হতো। আর এই কথাটা যে কতটা সত্য সেটা আপনারা বুঝে যাবেন শুধুমাত্র একটি পরিবারের সম্পদের পরিমাণ জেনে, যার কাছে আজকের দিনের এলন মাস্ক, জেফ বেজোস আর বিল গেটসকেও হতদরিদ্র মনে হবে। কি শুনে অবাক হচ্ছেন? এটাই সত্য। ব্রিটেনের সমস্ত ব্যাংকে যত টাকা ছিল, এই একটি পরিবারের টাকার পরিমাণ তার থেকে অনেক বেশি। তিনি ছিলেন বাংলা তথা গোটা বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি জগৎ শেঠ। 1720 দশকে ব্রিটিশ অর্থনীতির কিছু সূত্র অনুসারে জগৎ শেঠের পরিবারের সম্পদের মতন সমৃদ্ধি আর কেউ ছিল না। সূত্র অনুসারে তাদের সম্পদ এবং সম্পত্তির পরিমাণ প্রায় 1 কোটি পাউন্ড বলে অনুমান করা হয়। আজকের পরিপ্রেক্ষিতে হিসাব করলে সামগ্রিকভাবে তা হবে 1000 বিলিয়ন পাউন্ড, যা ভারতীয় টাকায় 1.60 লাখ কোটি, যা সেই তুলনায় আজ পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের মোট সম্পদের মূল্য 170 বিলিয়ন পাউন্ড আর গৌতম আদানির 130 বিলিয়ন পাউন্ড, এবং সর্বকালের সবচেয়ে ধনী আমেরিকান জন ডি রেকফেলারের মূল্য ছিল আজকের হারে 300 বিলিয়ন পাউন্ড। নমস্কার, আমি প্রদীপ, আর আজ জানাবো সেই জগৎ শেঠের সম্বন্ধে কিছু জানা অজানা কথা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। অষ্টাদশ শতকে বাংলার ইতিহাসে বিখ্যাত ধনী জগৎ শেঠ কোনো একজন ব্যক্তি নন। জগৎ শেঠ আসলে একটি পরিবারের উপাধি, যার অর্থ বিশ্বের সওদাগর। পলাশির যুদ্ধে ব্রিটিশদের যিনি অর্থ সাহায্য করেন তার নাম ছিল জগৎ শেঠ মহাপ্রতাপ চাঁদ। বিপুল ধনসম্পদ হওয়ার সুবাদে প্রভূত রাজনৈতিক ক্ষমতা ভোগকারী এই পরিবারটির আবাস ছিল সেই সময়কার সুবা বাংলার রাজধানী মুর্শিদাবাদে। জগৎ শেঠ উপাধির উৎস খুঁজতে হলে আমাদের শুরু করতে হবে হীরানন্দ সাহর থেকে, যিনি একজন সাধারণ স্বর্ণকার থেকে মহাজন হয়ে উঠেছিলেন। জগৎ শেঠের আদতেও বাংলার মানুষ নন। তাদের আদি নিবাস ছিল রাজস্থানের যোধপুরের নগর অঞ্চলে। প্রথমে তারা শ্বেতাম্বর জৈন ধর্মাবলম্বী ছিলেন, পরে বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন, আরও পরে তারা আবার জৈন ধর্ম নেন। এই বংশের প্রাচীন ইতিহাস ঘাঁটতে বসলে দেখা যায় হীরানন্দ সাহু নামে এক ব্যক্তি ভাগ্য অন্বেষণের জন্য রাজস্থানের নগর শহর ছেড়ে 1650 সাল নাগাদ পাটনায় বসবাস শুরু করেন। তখন পাটনা ছিল এক সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র। অসম্ভব দরিদ্র হীরানন্দ মনের দুঃখে দিন কাটাতেন। এমন সময় একদিন তিনি পাটনা শহরের কাছে একটি জঙ্গলে প্রবেশ করেন। সেখানে কারো আর্তনাদ শুনতে পেয়ে তা অনুসরণ করে একটি ভাঙা প্রাসাদে পৌঁছান। তার ভিতর থেকেই সেই আওয়াজ আসছিল। সেখানে দেখেন এক মৃত পথযাত্রী বৃদ্ধ যন্ত্রণায় কাতরাচ্ছেন। হীরানন্দ তার যথাসম্ভব সেবা করলেও সেই বৃদ্ধ মারা যান। তবে মৃত্যুর আগে তিনি হীরানন্দকে এক গুপ্তধনের সন্ধান দিয়ে যান। সেই গুপ্তধনের মধ্যে নাকি ছিল প্রচুর স্বর্ণ মুদ্রা, আর এই সোনাই হীরানন্দের বংশকে ধনী করে তোলে। এই ধনসম্পদ পেয়ে হীরানন্দ ব্যাংকিং এবং মহাজানি কারবার জমিয়ে শুরু করেন। সম্ভবত এইভাবেই ভারতের বাণিজ্যে মারোয়ারিদের উত্থান শুরু হয়। ব্যবসা ছড়িয়ে দিতে হীরানন্দ তার 7 ছেলেকে ভারতের 7টি জায়গায় গদিয়ান করে দেন, আর কনিষ্ঠ পুত্র মানিক চাঁদ আসেন মুর্শিদাবাদে, আর তিনিই হলেন জগৎ শেঠ বংশের প্রতিষ্ঠাতা। একসময় বাংলার রাজধানী ঢাকায় স্থানান্তরিত হয়, আর মানিক চাঁদ ঢাকাতেও তার গদি স্থাপন করেন। মূলত তেজারতি বা বলা ভালো ব্যাংকিং ছিল মানিক চাঁদের ব্যবসা। ক্রমেই তার অর্থভাণ্ডার বাড়তে থাকে। তখন বাংলাতে মোগল শাসনাধীন, আর নবাব পদে বসে আছেন মোগল বংশীয় ঔরঙ্গজেবের নাতি আজিমুস খান। মুর্শিদ কুলি খান ছিলেন তার দেওয়ান মাত্র, আর মানিক চাঁদ খুব শীঘ্রই মুর্শিদ কুলির প্রিয় পাত্র হয়ে ওঠেন। এই সময় নবাবের সঙ্গে দেওয়ানের মনোমালিন্য শুরু হয়। তারপর ঘটে রাজনৈতিক পালাবদল।
1704 সালে ঢাকা থেকে মুকসুদাবাদে রাজধানী সরিয়ে আনেন মুর্শিদ কুলি খাঁ আর নিজের নাম অনুসারে শহরটির নাম দেন মুর্শিদাবাদ। অবশেষে নিজেকে বাংলার নবাব বলে ঘোষণা করেন। মানিক চাঁদও মুর্শিদাবাদে এসে মহিমাপুরে নিজের প্রাসাদ গড়ে তোলেন, রাজস্ব সংগ্রহের দায়িত্ব পান আর হয়ে ওঠেন নবাবের কোষাধ্যক্ষ। ক্রমে মানিক চাঁদ মুর্শিদ কুলির অন্যতম প্রধান পরামর্শদাতা হয়ে ওঠেন। সেই সঙ্গে তারও শ্রীবৃদ্ধি করতে থাকে, হয়ে ওঠেন নবাবের কোষাধ্যক্ষ। তার ধনসম্পদ এমন বাড়তে থাকে যে জগৎ শেঠদের বাড়িকে তুলনা করা হতো ব্যাংক অফ ইংল্যান্ডের সঙ্গে। বিশ্বের সবচেয়ে ধনী পরিবারগুলির মধ্যে অন্যতম ছিলেন তারা। কথিত আছে মুর্শিদ কুলি বাংলা, বিহার, উড়িষ্যার নিজামতি পদ লাভ করে। এরপর 1706 সালে মুর্শিদ কুলি টাকসাল, ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করে। সেই টাকসালের প্রধান পরামর্শদাতা ছিলেন মানিক চাঁদ। মুর্শিদ কুলি 1717 সালে টাকসালের পূর্ণাঙ্গ দায়িত্ব পান আর এরই মধ্যে 1713 সালের 10ই জানুয়ারি আগ্রার এক যুদ্ধে জাহাঙ্গীর শাহ পরাজিত হন এবং ফারুক শাহর সম্রাট হন। মুর্শিদ কুলি মানিক চাঁদের জন্য সেটোপাধি জোগাড় করে দেন তৎকালীন দিল্লির বাদশাহ ফারুক শাহের কাছ থেকে। বিনিময়ে অবশ্য মানিক চাঁদ মুর্শিদ কুলিকে বিপুল অর্থ দিয়েছিলেন বলে কথিত আছে। এরপরে মানিক চাঁদ নবাবের পেশকার নির্বাচিত হন, যার অর্থ জমিদারেরা সব খাজনা মানিক চাঁদের কাছে জমা দেবে। এখান থেকে তিনি একটা অংশ মজুরি হিসাবে রেখে বাকিটা নবাবের কাছাঘরে জমা দিতেন। এছাড়াও প্রতি বছর যে রাজস্ব আয় হতো তা গুছিয়ে রাখার দায়িত্ব মানিক চাঁদের উপরই ছিল। এর বিপরীতে তিনি কমিশন পেতেন। পরবর্তীতে ডাকাতের ভয় এড়াতে হুন্ডির মাধ্যমে রাজস্ব দিল্লিতে পাঠানো হতো। এত টাকার দায়িত্ব সামলানো ও হুন্ডির মাধ্যমে টাকা দেওয়ার ক্ষমতা একমাত্র সেই সময় মানিক চাঁদেরই ছিল। অবশ্য এটাও তার আয়েরই একটা বড় অংশ ছিল। মানিক চাঁদের ইচ্ছা ছিল ইংরেজদের সঙ্গে ব্যবসা করার। ইতিমধ্যেই মানিক চাঁদ ডাচ ব্যবসায়ীদের সাথে ব্যবসা করছিলেন, কিন্তু তারা ব্যবসার চেয়ে আমোদ প্রমোদের প্রতি বেশি মনোযোগী। কিন্তু ইংরেজদের সঙ্গে ব্যবসা করতে গিয়ে হয় এক সমস্যা। বিভিন্ন সময় মুর্শিদ কুলি আর ইংরেজদের সঙ্গে দ্বন্দ্ব লেগেই রয়েছে। তাই মানিক চাঁদই ইংরেজদের হয়ে নবাবের সঙ্গে কথা বলেন। এতে করে ইংরেজদের সঙ্গে তার সম্পর্কের উন্নতি হয়। তাছাড়াও ইংরেজরা পণ্ডিতের তুলনায় সুদও বেশি, ফলে ব্যবসায়িক উন্নতিও উভয় পক্ষেই হয়। শেঠ মানিক চাঁদ 18 শতকের বাংলার ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র ছিল। সেই সময় তার 2000 সৈন্যের সেনাবাহিনী ছিল আর অগুন্তি পরিমাণ সোনা রূপা ছিল। এছাড়াও বিপুল সংখ্যক চুনি পান্না ছিল। বলা হয়ে থাকে সেই সময়ে ভারতবর্ষে তার সমতুল্য ধনী আর কেউ ছিল না। তিনি ভাগীরথীর পূর্ব তীরে প্রাসাদ নির্মাণ করেন, যা আজও একটি দৃষ্টাব্য স্থান। 1714 সালে মানিক চাঁদ মারা যান। মানিক চাঁদ ছিলেন অপুত্রক, তাই তিনি নিজের ভাগ্নে ফতেচাঁদকে দত্তক নেন আর এই ফতেচাঁদের আমলেই সম্পত্তি আরো অনেক গুণ বেড়ে যায়। 1722 সালে ভারতবর্ষ জুড়ে টাকার দুর্ভিক্ষ দেখা দেয়। বাদশাহ তহবিল শূন্য, নবাবের অবস্থা অথৈবচ। এই সময় ফতেচাঁদ সমস্যা সমাধানে এগিয়ে আসেন। তিনি তার দিল্লির ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে হুন্ডি ছাড়েন আর সে সময় কেনাবেচার ক্ষেত্রে হুন্ডি সমানভাবে গ্রাহ্য হতো। এরপর দাম পড়ে যায় এবং অবস্থাও স্বাভাবিক হয়। এর ফলে মোগল সম্রাট মাহমুদ শাহ 1724 সালে তাকে উপাধি দেন জগৎ শেঠ আর ফতেচাঁদই প্রথম জগৎ শেঠ নামে পরিচিত হন। ফরমান জারি করে বলা হয়, জগৎ শেঠ উপাধি এই বংশের প্রত্যেক পুরুষের বড় ছেলে পাবে এবং অন্যেরা পাবে মহারাজা উপাধি। ফতেচাঁদের এই সাফল্যের হাত ধরেই সম্রাট এবং নবাবের মধ্যকার সম্পর্কের উন্নতি হয়। বাদশাহ ও জগৎ শেঠ নামাঙ্কিত সিল পাঠিয়েছিলেন ফতেচাঁদকে, যা নাকি আগাগোড়া পান্না দিয়ে মোড়া ছিল। জগৎ শেঠ ফতেচাঁদের দায়িত্ব ছিল রাজস্ব সংগ্রহ এবং প্রেরণ করা, সোনা কেনাবেচা করা, বিদেশি বণিকদের সঙ্গে বাণিজ্য করা, বিনিময় মূল্য নির্ধারণ করা, জমিদার এবং নবাবকে টাকা ধার দেওয়া। আর এই সবেতেই জগৎ শেঠ ছিল সিদ্ধহস্ত। কোনোভাবেই তার দায়িত্ব সেই সময়কার কেন্দ্রীয় ব্যাংকের চেয়ে কম ছিল না। ফতেচাঁদের সময় ইংরেজদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও মজবুত হয়। ইংরেজ আর নবাবের দ্বন্দ্বে তিনি মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতেন। 1726 সালে ঢাকার কোম্পানির কুঠিতে টাকার টান পড়লে ফতেচাঁদই কোম্পানিকে সাহায্য করতে এগিয়ে আসেন। কিন্তু এক সময় এই টাকা নিয়েই তাদের মধ্যে বিবাদ বাধে। 1730 সালে কোম্পানির দালাল কান্তবাবু
বিভিন্ন সময় কোম্পানির নাম করে সেটাদের কাছ থেকে টাকা ধার করতেন। একসময় তিনি সেই টাকা নিয়েই পালিয়ে যান, কিন্তু ফতেচাঁদ তার পাওনার টাকা কোম্পানির কাছে দাবি করেন, আর কোম্পানি সেই টাকা দিতে অস্বীকার করে। এই নিয়ে দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এর জের ধরে অন্যান্য মহাজনরা ইংরেজদের সঙ্গে ব্যবসা করতে বিরত থাকে। কোম্পানির ক্ষতি হয়, উঠে যাওয়ার উপক্রম হয়। কোম্পানি বুঝতে পারে এখানে ব্যবসা করতে হলে ফতেচাঁদের সঙ্গে শত্রুতা করা হবে মূর্খামি। তাই কোম্পানি টাকা দিয়ে বিবাদ মিটিয়ে নেয়। 1727 সালে মুর্শিদ কুলি খানের মৃত্যুর পর তার জামাতা সুজাউদ্দিন বাংলার নবাব হন, আর জগৎ শেঠ ফতেচাঁদ তার প্রধান পরামর্শদাতাদের মধ্যে অন্যতম হয়ে ওঠেন। ফতেচাঁদের সহায়তায় সুজাউদ্দিন 1.5 কোটি টাকা রাজস্ব হিসাবে দিল্লিতে পাঠাতে পেরেছিলেন। বুঝাই যাচ্ছে জগৎ শেঠ এরই মধ্যে কি পরিমাণ আর্থিক সম্পদের মালিক হয়ে উঠেছিলেন। 1739 সালে সুজাউদ্দিন মারা যান এবং তার স্থানে তার ছেলে সরফরাজ খান নবাব হন। মৃত্যুর আগে সুজাউদ্দিন তার ছেলেকে উপদেশ দিয়ে যান জগৎ শেঠের পরামর্শ মেনে চলতে, কিন্তু সরফরাজ সিংহাসনে বসলে শুরু হয় সমস্যা। এই ভোগবিলাসে আসক্ত সরফরাজ তার বাবার কথা মানেননি। উল্টে জগৎ শেঠ ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তিনি জনসমক্ষে অপমান করতে শুরু করেন। সরফরাজের ঔদ্ধত্য যত ছিল, সেই তুলনায় বুদ্ধি ছিল কম। সহজেই উত্তেজিত হয়ে পড়তেন। জগৎ শেঠদের সঙ্গে তিনি সংঘাতে জড়িয়ে পড়েন। শতাব্দী প্রাচীন সম্পর্কে ভাঁটা শুরু হয়। এই অপমানিতদের মধ্যে আজেমাবাদের শাসনকর্তা আলীবর্দী খাঁও ছিলেন। তাই আলীবর্দী খাঁ তার দাদা হাজী আহমেদ ও জগৎ শেঠের সঙ্গে ষড়যন্ত্র করে সরফরাজকে সিংহাসনচ্যুত করেন। কিন্তু সরফরাজের সঙ্গে জগৎ শেঠদের সম্পর্কের ফাটলের বিভিন্ন কাহিনী প্রচলিত আছে। যেমন নবাব সরফরাজ ফতেচাঁদের নাতি মহাপ্রতাপ চাঁদের স্ত্রীর অতুলনীয় সৌন্দর্যের কথা শুনে তাকে দেখতে চান, আর এটা ফতেচাঁদ ও তার পরিবারের জন্য অপমানজনক ছিল। অনেক অনুরোধ করা সত্ত্বেও নবাব নিবৃত্ত না হলে বাধ্য হয়েই ফতেচাঁদ তার প্রস্তাবে রাজি হন। একদিন রাতের অন্ধকারে মহাপ্রতাপ চাঁদ তার স্ত্রীকে নবাব মহলে পাঠান, কিন্তু এরপর মহাপ্রতাপ চাঁদ তার স্ত্রীকে আর গ্রহণ করেননি। এই নিয়ে শুরু হয় সরফরাজ ও জগৎ শেঠদের মধ্যে সংঘাত। এছাড়াও আরেকটা কাহিনী প্রচলিত আছে। মোগল আমলে নবাবের ব্যক্তিগত সম্পত্তি রাখার কোনো নিয়ম ছিল না, তাই মুর্শিদ কুলি খাঁ তার ব্যক্তিগত সম্পত্তি ফতেচাঁদের কাছে জমা রাখতেন। শেঠ বাড়ির মতে মুর্শিদ কুলি খাঁ প্রায় 7 কোটি টাকা জমা রেখেছিলেন। সরফরাজ এই টাকার জন্য তাগিদা দিতে থাকেন। ফতেচাঁদ টাকা দিতে অস্বীকার না করলেও বিভিন্ন অজুহাত দিতে থাকেন। এতে সরফরাজ ও ফতেচাঁদের সম্পর্কের অবনতি হয়। সেই সময় 7 কোটি টাকা দেওয়া ফতেচাঁদের জন্য কোনো বড় বিষয় ছিল না, কিন্তু এই আচরণে তার ও নবাবের সম্পর্কে চির ধরায়। 1744 সালে জগৎ শেঠ ফতেচাঁদ মারা যান, কিন্তু মারা যাওয়ার আগে পর্যন্ত তিনি বিলাসী জীবনযাপন করেছিলেন। তিনি মারা যাওয়ার সময় তার 2 নাতির প্রত্যেকের জন্য 1 কোটি পাউন্ড করে রেখে যান। ফতেচাঁদ মারা যাবার পর তার 3 ছেলে আনন্দচাঁদ, দয়াচাঁদ ও মহাচাঁদের মধ্যে আনন্দচাঁদ ও দয়াচাঁদ অল্প বয়সেই মারা গিয়েছিলেন। ফলে বিপুল ধনসম্পত্তির উত্তরাধিকারী এসে পড়ে পৌত্র মহাতব চাঁদ ও শরৎ চাঁদের উপর। দিল্লির বাদশার কাছ থেকে মহাতব জগৎ শেঠ উপাধি লাভ করেন এবং তার ভাই শরৎ চাঁদ লাভ করেন মহারাজা উপাধি। কলকাতা থেকে কোম্পানির প্রেসিডেন্ট অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন। মহাতব চাঁদের সময়ে জগৎ শেঠদের আর্থিক প্রতিপত্তি বিশেষ পর্যায়ে উঠে। প্রতিদিন শুধুমাত্র মহিমাপুরেই কোটি টাকার লেনদেন হতো, আর এরকম সারা ভারতবর্ষে ছড়িয়েছিল। তাদের গদিতে সর্বদাই 10 কোটি টাকার কারবার চলত। আর এটা উল্লেখ করেছেন মুর্শিদাবাদ কাহিনীর লেখক নিখিলনাথ রায়। শুধু নবাবই নন, তাদের কাছ থেকে ঋণ নিতেন বড় বড় জমিদার, মহাজন ও অন্য ব্যবসায়ীরাও। তখন বাংলার আন্তর্জাতিক বাণিজ্যই দাঁড়িয়েছিল শেঠ বাড়ির উপর ভর করে। মহাতব চাঁদের সময়ে বর্গীদের হাঙ্গামাও চূড়ান্তভাবে বন্ধ হয়। মহাতব চাঁদের কথা শুনে আলীবর্দী মারাঠিদের সঙ্গে সন্ধি স্থাপন করে। এরপর বর্গীদের হাঙ্গামা বন্ধ হয়, কিন্তু ততদিন বাংলার অর্থনৈতিক ব্যবস্থা একবারেই ভেঙে পড়েছে। আর এটা সামাল দিতে জগৎ শেঠকেই দায়িত্ব নিতে হয়, কারণ তারা শুধু নবাবের ব্যাংকার নয়, আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারও ছিল তাদের নিয়ন্ত্রণে। বাজারের উঠানামা,
টাকার মূল্যর হেরফের, পাট্টা সুদের চোরামন্দা সবই নির্ভর করত এই সেট বাড়ির ইচ্ছা অনিচ্ছার উপর। 1750 সালের 9 জানুয়ারি নবাব ফরমান জারি করেন যে এখন থেকে সেটেরা ছাড়া আর কেউ রূপো কিনতে পারবে না, এমনকি আরকোট টাকা ভাঙিয়ে দিবে জগৎ সেট। ইংরেজ ও ফরাসিদের কাছে আরকোট মুদ্রা ছাড়া অন্য ভারতীয় মুদ্রা ছিল না। ক্রমেই ইংরেজ ও ফরাসি বণিকেরা জগৎ সেটের কাছে টাকা ধার নিতে শুরু করেন। জগৎ সেটের নিয়মিত আনাগোনা শুরু হয় কলকাতা ও চন্দননগরে। ইংরেজ ও ফরাসি বণিকদের বিলাসবহুল জীবনযাপনের জন্য অনেক ধার দিতেন মেহতাব চাঁদ। বলাই বাহুল্য সেটাও ঘটত চোরা সুদেরই বিনিময়ে। বাংলার নবাবের রাজস্ব নীতি ছিল ভয়ানক করা। রাজস্ব আন্দায়ে আলীবর্দী জমিদারদের কঠোর শাস্তি দিয়েছেন এমন নজিরও প্রচুর। এই কারণেই দ্রুত টাকা জোগাড় করতে জমিদাররা জগৎ সেটের দ্বারস্থ হতেন। জগৎ সেটও তাদের চোরা সুদের বিনিময়ে ঋণ নিতেন। অনেক সময় তাদের জামিনদার হয়ে নবাবের সঙ্গে বিবাদের মীমাংসাও করতেন। জগৎ সেট এই সময় থেকেই বাংলার অনেক জমিদারকে তার খাতকে পরিণত করেন। এই সময়ে জগৎ সেটের পরিবারের বৈভব্য বাড়তে থাকে। 1765 সালের 10 এপ্রিল আলীবর্দী খাঁ মারা যান, আর তার মৃত্যুর পর সিরাজউদ্দৌলা মসনদে আসীন হন। কিন্তু আলীবর্দীর পর যখন সিরাজ নবাব হন, তখন জগৎ সেটেদের ভাগ্যের চাকা অন্যদিকে ঘুরতে শুরু করে। সিরাজ মসনদে বসেই প্রথমে মতিঝিল প্রাসাদ অবরোধ করেন, আর ঘসিটি বেগমের সমস্ত ধনসম্পদ নিজের প্রাসাদে নিয়ে আসেন এবং মির্জাপুরের সিপাহসালার মোহনলালকে দেওয়ান হিসাবে নিয়োগ করেন। আর এদিকে মোহনলালের সঙ্গে জগৎ সেটেদের সম্পর্ক ভালো ছিল না, তাই মোহনলাল দেওয়ান হওয়ার পর থেকে সেটেরা সরে আসে। নবাবের সঙ্গেও বিরোধ শুরু হয়। সিরাজউদ্দৌলা সর্বদা উদ্ধত ও অসহিষ্ণু প্রকৃতির ছিলেন। তিনি ইংরেজদের ঘৃণা করতেন। তার ধারণা ছিল বিলেতিরা যাযাবরের দেশ। আবার কারো কারো মতে ইংরেজেরা যেভাবে অত্যাচার ও লুণ্ঠন করে যাচ্ছিল এবং প্রতিনিয়ত শক্তি বৃদ্ধি করছিল, সেজন্য সিরাজ ইংরেজ বিদ্বেষী ছিলেন। সিরাজ কলকাতায় ইংরেজ কুঠির আক্রমণ করে, আর এই ইংরেজ কুঠির আক্রমণই পলাশী যুদ্ধের ভিত তৈরি করেছিল। এদিকে ইংরেজদের হয়ে সাফাই গাইতে গিয়ে জগৎ সেট সিরাজের কাছে অপমানিত হন। সিরাজ নাকি জনসম্মুখে জগৎ সেটকে একটা চড়ও মেরেছিল, এবং এই চড় মেরেই শান্ত হয়নি। সিরাজ জগৎ সেটদের কাছ থেকে কথা নিয়েছিলেন যে জগৎ সেটরা আর কোনোদিনও ইংরেজদের হয়ে দালালি করবেন না। আহতবাক জগৎ সেট এবার লিপ্ত হন সিরাজ বিরোধী ষড়যন্ত্রে। তিনি সিরাজ বিরোধীদের সঙ্গে যোগ দেন তাকে সিংহাসনচ্যুত করার জন্য। অবিভক্ত বাংলার বেশ কিছু বিখ্যাত জমিদারও এই ষড়যন্ত্রে যোগ দেন। জগৎ সেট, উমাচাঁদ, রাজবল্লভ এবং নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র একত্রিত হয়ে ঠিক করেন ইংরেজিদের সহায়তা নেবেন। তারা লর্ড ক্লাইভের সঙ্গে এই ষড়যন্ত্রে অংশ নেন। জানা যায় মির্জাফর এবং ঘসিটি বেগমও জগৎ সেটের উদ্যোগেই এই ষড়যন্ত্রে অংশীদারী হয়ে ওঠেন। আর এর ফলাফল 1757 সালের 23 জুন পলাশীর আক্রমণ এবং বাংলার স্বাধীনতার সূর্যাস্ত। পলাশীর যুদ্ধে সিরাজের পরাজয়ের পর মির্জাফর নবাব নির্বাচিত হন। মহল ও কোষাগরের সব টাকা কোম্পানির কর্মচারী নবকৃষ্ণ, মির্জাফর, আমির বেগ, রাজবল্লভ, রামচাঁদ প্রমুখের মধ্যে ভাগ হয়। 6 জুলাই 100 নৌকায় 700 সিন্ধুক বোঝাই লুঠের বোঘরা নিয়ে কোম্পানির জাহাজ ডঙ্কা বাজিয়ে কলকাতায় আসে। নবাবী রীতি অনুযায়ী এই সকল অর্থ জগৎ সেটের হাত ধরেই পাচার হয়। লর্ড ক্লাইভ এই যুদ্ধে সহায়তা করার জন্য তিনি পেলেন অতিরিক্ত 12 লক্ষ টাকা। জগৎ সেট এবার ইংরেজদের আসল রূপ বুঝতে পারল। এ কোম্পানি তার অচেনা, এরা আর ব্যবসায়ী না, এরা শাসনকর্তা। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছে। কোম্পানির অনেক দিনের ইচ্ছা এবার পূরণ হলো। কলকাতায় টাকশাল বসলো, যেটা এত বছর সেট বাড়ি আটকে রেখেছিল। কিন্তু এবার আর কোনো উপায় রইল না। এত বছর যে সেট বাড়িতে বাংলার রাজস্ব জমা পড়ত, কিন্তু এখন 3 জেলার খাজনা আদায় করবে নবকুমার, আর জমা পড়বে ইংরেজ কুঠিতে। ফলে আর্থিক ও প্রভাব উভয় দিকেই সেট বাড়ির ক্ষতি হলো। দিন দিন ইংরেজদের সঙ্গে তাদের বিরোধ বাড়তে থাকলো। এরই মধ্যে মির্জাফরের ছেলে মিরন বজ্রাঘাতে মারা যায়, আর এই শোক সইতে পারেনি মির্জাফর। মির্জাফরের পর তার জামাতা মীর কাসিম মসনদে বসেন। মীর কাসিম চেয়েছিলেন ইংরেজদের প্রতাপ দূর করে আলীবর্দীর সময় ফিরিয়ে আনতে। স্বাধীনচেতা নবাবের সঙ্গে ইংরেজদের সংঘাত বাঁধে।
আর এর ফলাফল 1764 সালে বক্সারের যুদ্ধ। আর এই যুদ্ধেই জগৎ শেঠের পরিবারকে সর্বশান্ত করে দেয়। মীর কাসিম বক্সারের যুদ্ধ হেরে যান এবং যার আগে জগৎ শেঠ মহাতাব চাঁদ এবং তার ভাই স্বরূপ চাঁদকে বন্দী হিসেবে মঙ্গোলে নিয়ে যান এবং পরবর্তী সময়ে তাদের হত্যা করেন। মীর কাসিম যুদ্ধের সময় জগৎ শেঠের কাছে যে অর্থ দাবি করেছিল তা দিতে পারেনি জগৎ শেঠ। এতে নবাবের ধারণা হয় শেঠেরা ইচ্ছা করে এই কাজ করে, তাই তিনি তাদের বন্দী হিসাবে নিয়ে যান। সেখানেই তাদের হত্যা করেন। পলাশির যুদ্ধের অন্যতম কুচক্রী জগৎ শেঠ মহাতাব চাঁদের মৃত্যুর মধ্যে দিয়েই জগৎ শেঠ পরিবারের সোনালী সময়ের সূর্যাস্ত হয়। 1766 সালে সম্রাট শাহ আলমের ফরমান অনুযায়ী মহাতাব চাঁদের বড় ছেলে খোসাল চাঁদ জগৎ শেঠ আর স্বরূপ চাঁদের ছেলে উদয়ত চাঁদ মহারাজ উপাধি পান। লর্ড ক্লাইভ খোসাল চাঁদকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোষাধ্যক্ষ নির্বাচিত করেন। 19 বছর কাজ করার পর 1782 সালে খোসাল চাঁদ মারা যান। লোকমুখে শোনা যায় খোসাল চাঁদ প্রচুর ধনরত্ন লুকিয়ে রেখেছিলেন, কিন্তু কোথায় তা জানা যায়নি। জগৎ শেঠ খোসাল চাঁদের এক ছেলে ছিল, তার নাম গোকুল চাঁদ, কিন্তু সে তার পিতার জীবদ্দশায় মারা যায়। তখন খোসাল চাঁদ তার ভাইপো হীরক চাঁদকে দত্তক নেন। প্রথা অনুযায়ী তিনি জগৎ শেঠ উপাধি পান এবং 1870 সালে তিনিও মারা যান। হীরক চাঁদের মৃত্যুর পর তার ছোট ছেলে বিশেন চাঁদ জগৎ শেঠ উপাধি পান। তার এক ছেলে ছিল কিষেন চাঁদ। লর্ড বেন্টিকের সময় তিনি ইংরেজ সরকার কর্তৃক জগৎ শেঠ উপাধি পান। তার মৃত্যুর পর হীরক চাঁদের বড় ছেলে ইন্দ্রচাঁদ জগৎ শেঠ হন। কোম্পানি তাকে বাৎসরিক 1200 পাউন্ড পেনশন দিত। তিনি মারা গেলে তার দত্তক পুত্র গোপাল চাঁদ জগৎ শেঠ খেতাব পান। 1843 সালে লর্ড অ্যাকল্যান্ড তাকে 300 রুপি পেনশন দিতে চাইলে তিনি সেটা ফিরিয়ে দেন। ইন্দ্রচাঁদের মৃত্যুর পর তার স্ত্রী প্রাণকুমারী দেবী গোপাল চাঁদকে দত্তক দেন। তার 4 ছেলে ছিল। বড় ছেলের নাম ফতে চাঁদ। 1912 সালে 7 এপ্রিল তিনি কলকাতায় মারা যান। তার মৃত্যুর পর তার ছেলে সোবাগ চাঁদ জগৎ শেঠ উপাধি পান। সোবাগ চাঁদ মহিমাপুরের বাড়িতে ডাকাতের হাতে মারা যান। তখন তার 2 ছেলে বর্তমান ছিল, জ্ঞানচাঁদ জৈন ও বিজয় চাঁদ। এদের পর জগৎ শেঠ পরিবারের সম্পর্কে জানা যায় না। 1912 সালের পর আর কেউ জগৎ শেঠ উপাধি ধারণ করেনি। বিশ্বের সবচেয়ে ধনী বলে খ্যাত ছিল জগৎ শেঠের পরিবার। 1704 থেকে 1757 সাল পর্যন্ত ছিল তাদের উত্তরণের সবচেয়ে সুন্দর সময়। হীরানন্দ শাহ যে ব্যবসা প্রতিষ্ঠাতা করেছিলেন, মানিক চাঁদ, ফতে চাঁদ ও মহাতাব চাঁদ তাকে আরো সমৃদ্ধ করেছিলেন। দেশ ও দেশের বাইরে তাদের ব্যাংকিং ব্যবসার প্রসার লাভ করেছিল। তাদের সম্পত্তির সঠিক হিসাব আজও জানা যায়নি। তাদের এই গৌরবময় ইতিহাস কলঙ্কিত করে দিয়েছে পলাশির যুদ্ধে তাদের ভূমিকা। এর প্রভাবে তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তবু তাদের কলঙ্কিত ইতিহাসের জন্য আজও তারা মানুষের চোখে ঘৃণিত।